এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিটিংয়ে যাই করি, মেন টপিক তুমি ছিলে। আচ্ছা, এত ফেমাস আমি যে আমাকে নিয়ে দরজা জানলা বন্ধ করে মিটিং বসে? তা বসে। তো আমাকে নিয়ে কি এত আলোচনা হলো? সেটা সময় হলে অবশ্যই জানতে পারবে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। কোন সুখে জানতে পারি? হ্যাঁ অবশ্যই। এতক্ষণ ফাজলামি করে কথা বলল ওমর এবার সিরিয়াস হয়ে নরম সুরেই বলল, রাতে ইউসুফের পাশে থাকার জন্য। এই কথায় দিলশাদের মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে নির্বিকারভাবেই বলল, তাহলে তো আরো একটা ধন্যবাদের প্রাপ্য আমি। আচ্ছা, তা কেন জানতে পারি? দিলশাদ উসমানকে দেখিয়ে বলল। এটা ওনাকে জিজ্ঞেস করুন। ওমর জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। উসমান মাত্রই নাস্তা মুখে তুলেছিল। ওমর তাকাতেই বিষম খেল। কাঁচতে কাঁচতে দম বেরিয়ে যাওয়ার অবস্থা। দিলশাদ পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আমার মনে হয় আপনার কফ টেস্ট করিয়ে নেওয়া উচিত। সময় অসময় যেখানে সেখানে খুব খুব করতে থাকেন। যক্ষা টক্ষা হলো কিনা কে জানি, ভয় নেই। যক্ষা এখন আর মরণ ব্যাধি না, সঠিক সময়ে চিকিৎসা নিলে অবশ্যই ঠিক হয়। উসমান আর পানি খাবে কি? দিলশাদের কথায় তার শুধু কাশি না, বাকি আরো অনেক কিছুই বন্ধ হয়ে গেল। আর এদিকে ওমর হেসে গড়াগড়ি। তার হাসির শব্দে রুবিনা কিচেন রুম থেকে উকি দিলেন। দীপক ভ্রুকুচকে তাকিয়ে আছে। দিলশাদ অবাক হওয়ার ভান করে বলল, আশ্চর্য, এত হাসির কি আছে? ভালো চাই বলেই তো বললাম, হাজার হলেও এক একটা মহামূল্যবান বেআই আমার। উসমান আর দিলশাদের কোনো কথাই আর কানে দিল না। সে আগেও বলেছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবে, এই মেয়ে ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। ডেঞ্জারাস জিনিস থেকে 100 হাত দূরে থাকতে হয়। আর সে এক রাম গাধা, নেচে নেচে এগিয়ে যাচ্ছে। সে কোন রকম নাস্তা করেই বেরিয়ে গেল। ওমর সেদিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, তো দিলশাদ, সামনে প্ল্যান কি? প্ল্যান ট্যান কিছু নেই, রেজাল্ট বের হলেই অনার্সে ভর্তির আয়োজনে লেগে যাব। তাহলে তো বেশি সময় নেই। তা নেই। আমাদের জন্য তোমার পড়ার খুব ক্ষতি হচ্ছে না? তা হচ্ছে, তবে বেশি হবে না। আমি আপুকে নিয়ে যাব। এই কথা শুনে ওমরের মুখ কালো হয়ে গেল। দিলশাদ ঠিক দেখলো, মুচকি এসে বলল, আপনার মতো বউ নেউটা তো আমি জীবনে দেখিনি। কিছুদিনের জন্যই তো নেব। তাছাড়া প্রেগন্যান্সির সময় বাবার বাড়ি যাবে না, কবে যাবে? রুবিনা এগিয়ে এলেন। এগিয়ে এসে বললেন, শোনো মেয়ে, তুমি একটা যেমনই হও, তবে এই কথাটা বলেছ একদম ঠিক। শুধু তুমি তোমার জীবনে কেন, আমি আমার জীবনেও এত বউ নেউটা ছেলে আর একটাও দেখি নাই। বলে মুখ বাঁকিয়ে তিনি আবার কিচেনে চলে গেলেন। দিলশাদ হাসলো। ওমর অবশ্য হাসলো না। সে চুপচাপ বসে রইল। এমন না সে চায় না দীপার বাবার বাড়ি যাক। যদি দীপা সব মেনে তার সাথে ভালোভাবে থাকতো তাহলে সে নিজেই নিয়ে যেত। কিন্তু সমস্যা হলো দীপা তাকে এখনো মেনে নিতে পারেনি। তাই যতদিন সে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে দেয়নি, যাও দিয়েছে তা সে নিজের সামনে দাঁড়িয়ে থেকে, যাতে সে কিছু বলতে না পারে। এখন যদি দীপা গিয়ে সব বলে দেয়, তারা নিশ্চয়ই চাইবে না দীপা এখানে থাকুক। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে আমার কাছ থেকে দীপাকে নিতে। আর পারবো, কারণ দীপাই তার কাছে থাকতে চায় না। সে আর ভাবতে পারলো না। যেভাবেই হোক দীপাকে যেতে দেওয়া যাবে না। দরকার হলে তারা আসুক, দেখে যাক। দরকার হলে সারা জীবন থেকে যাক, তবুও সে দীপাকে যেতে দেবে না। দীপা একবার এখান থেকে বেরোতে পারলে আর আসবে না। তখন সে কি নিয়ে বাঁচবে? তার বেঁচে থাকার ভালো থাকার একমাত্র উৎস হলো দীপা। দিলশাদ বিছানার এক মাথা থেকে আরেক মাথা গড়াগড়ি খেল। বাইরে ঝুম বৃষ্টি। ওপরে ছাদ থাকায় অবশ্য বেশি বোঝা যাচ্ছে না। তবুও দিলশাদের কানে বৃষ্টির ঝুমঝুম গান বাজতে থাকলো। এখন বাজে 6টা। তার এত সকালে ওঠার খুব একটা অভ্যাস নেই। তবে এখানে এসেছে পর থেকে একদিনও এর বেশি ঘুমিয়েছে বলে মনে পড়ে না। না ঘুমানোর অবশ্য কারণ আছে। কারণটা হলো আপুকে ব্যস্ত রাখার জন্যই ওঠা। তার অবশ্য আরেকটাও আছে, তা হলো শ্রদ্ধেয় হামিদা বানু। এই বানু ওঠেন খুব ভোরে, উঠে শুরু করেন তার বিখ্যাত চিল্লাচিল্লি। এই বয়সে এসে এমন এনার্জি সে পায় কোথা থেকে কে জানে। কাজে লোকগুলোর জন্য তার মায়া হয়, টিকে যে আছে কিভাবে একমাত্র আল্লাহই জানেন। তার নিজের মাথারই এই কয়দিনে 12টা বেজে গেছে। টিভির মতো সব মানুষের সাথে একটা রিমোট থাকলে ভালো হতো। যখনই বেশি জ্বালাবে তখনই মরিচ বাটন টিপে অফ,
যা এখন যা খুশি যত খুশি চিল্লা, কার কি আসে যায়। সে ঝট করে উঠে বসলো। আজ শ্রদ্ধেয় হামিদা বানুর এখনো সারেগামাপা শোনেনি। ব্যাপারটা কি? সত্যি সত্যি আবার মিউট হয়ে গেল নাকি? কে জানি ভাই। এদের নিয়ে তার মাথা ব্যথা নেই। তবে ব্যাপার যাই হোক, একটা দিন অন্তত আল্লাহ এই শান্তিটুকু দিলেন, এর জন্য আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। বলে দিলশাদ দাঁড়ালো। খাট থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে সোজা চলে গেল তার অতি পিয়ারের বোন জামাইয়ের রুমের দিকে। দুনিয়া একদিকে, তার বোন জামাই একদিকে, এর শান্তি তার সহ্যই হয় না। দরজায় নখ পড়তেই ওমর দীর্ঘশ্বাস ফেলে বলল, দরজা খোলা দিলশাদ, ভিতরে এসো। বলে কম্বলের নিচে মাথা ঠুকিয়ে ফেললো। কারণ সে জানে দিলশাদ রুমে এসে প্রথমে যে কাজটা করবে তা হলো জানালার পর্দা টেনে খোলা। এই মেয়ে সম্ভবত অন্ধকার খুব একটা পছন্দ করে না। উসমানের কপালে দুঃখ আছে, সে আবার অন্ধকারের মানব। দিলশাদ তাই করলো, রুমে এসে পর্দা টেনে সরালো, জানালাও খুলে দিল। এতক্ষণ বৃষ্টির শব্দ শোনা যায়নি, এখন ঝিমঝিম শব্দ শোনা গেল। এখন দিলশাদ কি করবে উমর তাও জানে। ইস, তার বউটা কি সুন্দর ঘুমিয়ে আছে, এখন এই মেয়ে তাকে টেনে তুলবে। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, দিলশাদ আসার পর থেকে দীপা অসুস্থতা অনেকটাই কমে গেছে, আগের কিছু নিয়ে ভাবছে না। দিলশাদ সকাল থেকে রাত পর্যন্ত এটা সেটা হাবিজাবি দিয়ে ব্যস্ত রাখে, যার কারণে আর আগের মতো রাতে নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা হয় না। সারাদিনের ব্যস্ততা রাত হলে চুপ করে ঘুমিয়ে পড়ে। দিলশাদ এবারও তাই করলো। দীপার বাহু ধরে হালকা ধাক্কা দিতে দিতে বলল, এই আপু ওঠ, তাড়াতাড়ি ওঠ, কত ঘুমাবে? দীপার ঘুম ভাঙলো। দিলশাদকে দেখে অবশ্য কোনো হেলদোল হলো না, এই কয়দিনে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। সে চোখে মুখে ঘুম নিয়ে দিলশাদের হাত ধরে ধীরে ধীরে উঠে বসলো। চোখে মুখে কাঁচা ঘুমের রেশ থাকলেও বিরক্তি ছিটে ফোটাও দেখা গেল না। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। দীপা তাকালো, তাকিয়ে হালকা হাসলো। অনেকদিন বৃষ্টি উপভোগ করা হয় না। সে দিলশাদকে ধরেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো, জানালার পাশে গিয়ে হাত বাড়াতেই অন্যরকম একটা আনন্দ তার পুরো শরীরে ছেয়ে গেল। সে সেই বৃষ্টি ভেজা হাত পেটের উপরে রাখতেই হাতে একটা অনুভূতি। সাথে সাথে দীপার চোখে পানি চলে এলো। চোখে পানি থাকলেও ঠোঁটে হাসি। না, আজকে এই প্রথম না, তবুও এই প্রথম তার মনে হলো সে মা হচ্ছে। এই যে তার খুশিতে যারা তারই গর্ভে নেচে উঠলো, এরা তার সন্তান, এদের জন্য হলেও তার ভালো থাকতে হবে। সে সাথে সাথে দিলশাদের হাত নিয়ে পেটে রাখলো। দিলশাদ প্রথমে থমকে গেল, যখন বুঝলো সে লাফিয়ে উঠলো। ওমর মুগ্ধ নয়নে এই দুই বোনের দৃশ্য দেখলো, তার চোখের কোনো পানি। এই মেয়েটা কি কখনো বুঝবে না সে তাকে কতটুকু ভালোবাসে? বুঝবে না, কখনোই না। সে আমার কম্বলের নিচে ঢুকে গেল, চোখের পানি মুছলো, মনে মনে বলল, আজকের এই সকালের জন্য তোমাকে ধন্যবাদ দিলশাদ, অসংখ্য ধন্যবাদ। দিলশাদ এক চোট খুশিতে নাচানাচি করে বলল, অনেক হয়েছে পরের বংশের বাতিদের নিয়ে নাচানাচি, এখন চলো তো, যার জন্য এসেছি সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে। দীপা হেসে বলল, কি বেরিয়ে গেছে? এরকম ওয়েদারে আমরা কি করি? দীপা ভ্রু কুচকাল। সে বুঝতে পারলো না, ভ্রু কুচকেই বলল, কি করি? দিলশাদ আকাশ থেকে পড়ার মতো করে বলল, তুমি ভুলে গেছো? কি ভুলে গেছি? দিলশাদ সাথে সাথে করুণ মুখে উমরের দিকে তাকালো, তাকিয়ে বলল, সবের দোষ। উমর ঝট করে কম্বলের নিচ থেকে মাথা বের করে বলল, আল্লাহ, আমি আবার কি করলাম? আপনি তো যত নষ্টের মাথা। বলে দিলশাদ কাঁদো কাঁদো মুখ করলো। উমর অসহায়ভাবে ঢোক গিলল। সে ভালো করে জানে এই মেয়ে যতই কাঁদো কাঁদো মুখ করুক, কাঁদবে কখনো না, বরং তখন কাঁদবে অন্য কেউ, আর সেই অন্য কেউটা বেশিরভাগ সময়ই সেই। দিলশাদ মুখ ফুলিয়ে বাইরে রইল। ওমর দীর্ঘশ্বাস ফেলে অসহায়ভাবে তাকিয়ে রইল। তাদের তাকাতাকি ভাঙলো দীপার কণ্ঠ শুনে। দিলশাদ, আমাকে তাড়াতাড়ি ধর, বাথরুমে নিয়ে চল। ওমর ভ্রকুচকে দীপার দিকে তাকালো। দীপা বড় বড় নিঃশ্বাস আর বারবার ঢোক গিলছে। সে চট করে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে সাইড থেকে বালতি নেবে, তার আগে যা হবার তা হয়ে গেল। দিলশাদ স্তবির মতো দাঁড়িয়ে আছে, তার পেটের নিচ থেকে পা পর্যন্ত বমিতে মাখামাখি। ওমর মনে মনে হাসলো, অবশ্য উপরে হাসার সাহস তার নেই। এই দু বোনের জুটি তাকে ভর্তা বানিয়ে ফেলবে। এত বোন বোন করো না তো, বোনের বমিতে একদিন গোসল করবে না তা কি করে হয়? দিলশাদ ওমরের দিকে তাকালো, তাকিয়ে ঠোঁট উল্টে বলল, সব দোষ আপনার। ওমর অবাক হওয়ার ভান করে বলল, এটা কেমন কথা দিলশাদ? বমি করলো তোমার বোন আর শব্দ আমার? অবশ্যই আপনার।
আপনি না থাকলে আপুর এই অবস্থা হতো ওমর হোঁচট খেলো। বলে কি এই মেয়ে? না, এই অবস্থা হতো না, এখানে থাকতো না, আমাদের সব কথা ভুলে যেত। তারপর দীপার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে লাস্ট বার বলে গেলাম, মনে করো, ভালো করে মনে করো। আমি ফ্রেশ হয়ে এসে যদি দেখি তুমি মনে করতে পারোনি, তবে এই সবের জন্য যে দায়ী তার মাথায় আমি একটাও চুল রাখবো না। বলে দিলশাদ হনহনিয়ে চলে গেল। দীপা হাসলো, হেসে খাটে হেলান দিয়ে বসলো। বমি করে তার এখন ভালো লাগছে। দিলশাদ কিসের কথা বলছে তার মনে পড়ছে। আগে বৃষ্টি হলে দু বোন কিচেনে চলে যেত, তখনই তো এত রান্নাবান্না পারতো না। তবুও মাকে ছুটি দিয়ে আনারি হাতে খিচুড়ি রান্না করত, তারপর সবাই একসাথে খেত। উমর দীপার হাসি দেখলো। তার এখন মনে হলো এর চেয়ে সুন্দর সকাল তার জীবনে আর কখনো আসবে না। সে এগিয়ে গেল, ঘর পরিষ্কার করা দরকার। সে এগোতেই দীপা ভ্রু কুঁচকে বলল, বয়স তো কম হচ্ছে না, এখন একটু লজ্জা তো আনাই দরকার। উমর অবাক হলো দীপার কথা শুনে, আরো অবাক হলো লজ্জার কথা শুনে। লজ্জা নিয়ে আবার সে কি করলো? অবশ্য আজকাল সে বুঝতেই পারে না কখন কি করে। আর যাই হোক, সব দোষ তো তারই ঘাড়ে। দীপা ভ্রু উঁচিয়ে তার দিকে ইশারা করলো। উমর ভ্রু কুঁচকে নিচের দিকে তাকালো, তাকিয়ে হেসে ফেললো। তার খালি গা, নিচে শুধু হাফ প্যান্ট। সে হেসে বলল, সাথে সাথে দীপার চোয়াল শক্ত হলো। সে অন্যদিকে তাকালো, তাকাতেই উমর বলল, সমস্যা নেই, দিলশাদ আমার বোনের মতো। অবশ্য তাকে আমি বোনের মতো মনে করি না, বোনই মনে করি। আর তোমার ওই আধা পাগলা বোন আমাকে ছাড়া আশেপাশে অন্য কিছু চোখে দেখেও বলে মনে হয় না। দীপাই 2 বছরে কখনো উমরের কথার পিতে কথা তো বলেনি, কোনো কথার উত্তরই দেয়নি, তবে আজ বলল। অথচ এই মনে করা বোনেরই একদিন ক্ষতি করতে চেয়েছো। উমরের মুখ অন্ধকারে ঢেকে গেল, শান্তভাবে বলল, তখন সময় ভিন্ন ছিল। তখনের ওই ভিন্ন সময়টা কি বদলাতে পারবে? না, আর আমি বদলাতে চাইও না। ওই ভিন্ন সময়ের জন্য আমি তোমাকে পেয়েছি, সেটা ভালো হোক আর খারাপ। আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য, আর তোমার জন্য আমি সব করতে পারি। তখনও পেরেছি, এখনও পারি, ভবিষ্যতেও পারবো। সব পারবো, এই শব্দটা শুনলে দীপার মাথায় আগুন ধরে যায়। কেন সব পারতে হবে? কেন এত ভালোবাসতে হবে? কেন সব কিছুতেই এত বেশি বেশি? সে তো বেশি চায়নি, সে তো চেয়েছে অল্প, এই একটুখানি শুভ্র সুন্দর ভালোবাসা, যেখানে সবাই থাকবে, থাকবে তার পরিবারও। এরকম দম বন্ধের ভালোবাসা সে তো কখনো চায়নি। অনেকদিন পরে দীপার রাগ হলো। তার খাটের সাইডে বেড টেবিলে ড্রাই ফ্রুটের জার আর পানির জগ রাখা। এই 2 বছরে যা করেনি সে আজ তাই করলো। হাত দিয়ে ছিটকে সব নিচে ফেলে দিল। কাচের বোতল, পানির মগের শব্দে এই 7 সকালে পুরো বাড়ি ঝনঝনিয়ে উঠল। উমরের মধ্যে অবশ্যই তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। দিলশাদ আসবে, পুরনো দীপার ঝলক দেখবে না, তা কি করে হয়? অবশ্য সে এটাই চায়, তার দীপা ফিরে আসুক। হামিদা বানু প্রায় লাফিয়ে উঠলেন। কিসের শব্দ হলো সে বুঝতে পারছে না। সে খুব সকালে ওঠে, বৃষ্টির কারণে নামাজ পড়ে আবার চোখ লেগে গিয়েছিল। সে চেঁচিয়ে উঠল, ওই রুবিনা, রুবিনা, কোথায় মরছস? ভাঙ্গা চুইরা কি পড়লো? আল্লাহ গো, একদিন একটু চোখ লাগতে না লাগতেই দেখি সব লন্ডভন্ড শুরু হইয়া গেল। ওই রুবিনা। সাথে সাথেই তার ফোন বেজে উঠল। এই ফোন দেখেও সে আরো চিল্লাতে লাগলো, এই 7 সকালে আবার জসিম ফোন দেয় ক্যা? মরল কারা? ওই রুবিনা? উসমান ভ্রুকুচকে রুম থেকে বের হলো। সে রেডি হচ্ছিল, আজকে সে একটু তাড়াতাড়ি বেরোবে, তাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে রেডি হচ্ছিল। তখনই শব্দ তার কানে এলো। সে দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো। শব্দ কোন দিক থেকে আসলো সে বুঝতে পারছে না। সে আবার রুমে যাওয়ার জন্য ঘুরতেই দেখলো দিলশাদ রুম থেকে বের হচ্ছে। সম্ভবত গোসল করেছে, ভেজা চুল পিঠে দোল খাচ্ছে। সে মুগ্ধ চোখে তাকালো। একটা সাধারণ সকাল বুঝি এভাবেই অসাধারণ হয়ে যায়? দিলশাদ উসমানকে দেখলো, দেখে হালকা হেসে লজ্জামাখা ভাব ধরল। এগিয়ে এসে ঢং করে বলল, আরে বাহ, সকাল সকাল গোসল টোসল করে একদম ফিটফাট, ব্যাপার কি? উসমান হাসলো। মেয়েটা ইচ্ছে করে ঢং করে কথা বলে, কেন বলে এখন সে কিছুটা হলেও বুঝতে পারে। অবশ্য শিওর না, অতি বুদ্ধিমতী মানুষদের বোঝা এত সহজ না। তবে ইচ্ছে করেই হোক আর যাই হোক, ঢং করে যখন কথা বলে দেখতে খুব মিষ্টি লাগে। সে হেসে দেওয়ালে হাত রাখলো, রেখে একটু ঝুঁকে বলল, গোসল তো আপনিও করেছেন, কই? আমি তো সেই ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমার করার অবশ্যই যথাযোগ্য কারণ আছে, আপনি জিজ্ঞেস করুন আর না করুন। আমার যে নেই আপনাকে কে বলল? দিলশাদ মিসকে হাসলো, হেসে ফিসফিস করে বলল, ও হ্যাঁ, ছেলেদের তো আবার অবশ্যই
যথাযোগ্য কারণ থাকে। ও সরি, স্লিপ অফ টাং। বাবারে, এত কিছু জানা! দিলশাদ আগের মতোই ফিসফিস করে বলল, আমি যা জানি তা আপনিও জানেন না। অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, না জানলে শুকনো খড়খড়ে পাহাড় পর্বতের বুকে এত সহজে ঝড় তুলতে পারতাম? বলেই দিলশাদ চলে যেতে নিল। ওসমান পেছন থেকে বলল, এই পাহাড় পর্বতটাকে আপনি বের করুন। আমি তো আপনার মতো এত অভিজ্ঞতা সম্পূর্ণ না। তাহলে আবার নতুন করে স্কুলে ভর্তি হয়ে যান, পাহাড় পর্বত কি কে অর্থ সব জেনে যাবেন। মিস দিলশাদ, দিলশাদ দাঁড়ালো, তবে ঘুরল না। আমি কি আপনার স্কুলে ভর্তি হতে পারি? না মানে এত অভিজ্ঞতা আপনার, আমার মনে হয় আমার জন্য আপনার চেয়ে ভালো শিক্ষিকা আর কেউ হবে না। দিলশাদ ঘুরল, তার ঠোঁটের কোণে এখনো মুচকি হাসি। নিজের 2 হাত বুকে বেঁধে বলল, হজম করতে পারবেন তো মিস্টার উসমান শেখ? উসমান হাসলো, সেও বুকে 2 হাত বেঁধে বলল, আপনি পারবেন তো মিস দিলশাদ? না মানে স্টুডেন্ট হিসেবে আমি খুবই দুষ্ট টাইপের। আমিও যে ভদ্র, ভালো, আদর্শ শিক্ষিকা তা আপনাকে কে বলল? বলে দিলশাদ আর দাঁড়ালো না, ঘুরে চলে যেতে নিল। যেতে যেতে আবারও পেছনে ফিরে হাত উঠিয়ে 2 আঙুল বন্দুকের মতো তাক করে বলল, শেষ হয়ে যাবেন, বিশ্বাস করুন, একদম শেষ। উসমান আবারও হাসলো, হেসে 2 হাত পকেটে পুরে বুক ফুলিয়ে সোজা দাঁড়িয়ে বলল, আপনার ইচ্ছা আমার শিরোধার্য, আমি নিজ ইচ্ছায় শেষ হতে রাজি। হামিদা বানু টেবিলের আয়োজন থেকে অবাক হলেন। সাত সকালে এত কিছু, যাক তবুও ভালো। মেয়ে মানুষের আবার এত আরামায়েশ কি? এমন বৃষ্টিমুখর দিনে বাড়ির বউরা যদি এমন আয়োজনই না করতে পারে তো করলোটা কি? সে হাসি খুশি ভাবেই বসলো। রুবিনাও বসলো, তবে তার মুখ ভার। তার হাতের এতদিনের সংসার, সে ভাগ দিতে নারাজ। বউরা কাজ করবে ঠিক আছে, মাতব্বরি করবে কেন? এই যে আজ দীপা সোজা রান্নাঘরে এসে বলল সকালে সে খিচুড়ি করবে, তার আপত্তি ছিল। কি দরকার সাত সকালে এগুলো করার? কিন্তু এই মেয়ে সেই না গলায়ও ধরেনি, নিজের মতো সব করেছে। আর তার সাথে ছিল আরেক নতুন বান্দরনি। দুজনে পুরো বাড়িকে একেবারে মাথায় করে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, আজ সকালে দেখা দৃশ্য, যা দেখে তার তো মাথায় ঘুরে গেছে। এই মেয়ে যে এই বাসায় পাকাপোক্ত থাকার ব্যবস্থা করেছে সে ঠিক বুঝে গেছে। মাকে বলতে হবে। সকাল থেকে অবশ্য সুযোগ পায়নি, তবে বলে ফেলতে হবে। 2 দিনের জন্যই এসে এই মেয়ে বাড়ির চেহারা পাল্টে দিচ্ছে। সব সময়ের জন্য হলে না জানি কি হবে। উমর দীপার দিকে তাকালো। দীপা তার পাশেই বসেছে, ঘেমে নেই একাকার। ফর্সা মুখ লাল হয়ে আছে, ওড়না দিয়ে কপালের ঘাম বারবার মুছছে। অনেকদিন পরে কাজ করে সে হাঁপিয়ে গেছে। অবশ্য সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছে, বাকি সব করেছে দিলশাদ। তবু অনেকদিন পরে এতটুকুই অনেক। সে আস্তে করে বলল, ঠিক আছে। দীপা কিছু বলল না, শুধু হালকা করে উপর নিচ মাথা নাড়ালো। হাত দিয়ে খেতে পারবে? তখনই দিলশাদ সবার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, আমি কি কিছু বলতে পারি? সবাই তার দিকে তাকালো। ইউসুফ হেসে বলল, অবশ্যই পারো। আমি তো অনেকদিন হলো এখানে থাকলাম, তাই এখন আমার যাওয়া উচিত। আমি জানি আপুর বিয়েটা 2 পরিবার মিলে হয়নি, সম্পর্কগুলো স্বাভাবিকও নেই, তবে এই অবস্থায় তো অন্য কিছু করা সম্ভব না। তাই আপুকে কি আমি আমাদের বাসায় নিয়ে যেতে পারি? আমার মনে হয় ঘুরে আসলে আপুর ভালো লাগবে। উমরের চোয়াল শক্ত হয়েছে। আর কেউ খেয়াল না করলেও দীপা ঠিকই খেয়াল করলো। সে দীর্ঘশ্বাস ফেলল। ওমর শান্ত ধীর কণ্ঠে বলল, তোমার আপু অসুস্থ, আর এই অবস্থায় এত লং জার্নি তার জন্য ঠিক না। দিলশাদও তার দিকে তাকিয়ে তার মতো করেই বলল, লং জার্নি কোথায়, মাত্রই তো 2 ঘন্টার রাস্তা। তাছাড়া আমাদের নিজস্ব গাড়ি আছে, ধীরে ধীরে যাওয়া যাবে। তাছাড়া আপনার কি মনে হয় না 2 বছর অনেকটা সময়? আপনি নিজেও এখন বাবা হচ্ছেন, অন্য বাবা মায়ের কষ্ট কিছুটা হলেও বুঝবেন, এইটুকু আশা তো করতেই পারি। উমর কথা বলল না, তবে হামিদা বানু বললেন, নিয়ে যাইতে চাও যাও, বিয়া পরে তো আর বাপের বাড়ি যায় নাই, তবে তোমার মা বাবা আসলেই দেব। সবকিছুর একটা সৌন্দর্য আছে না। আর আমি চাইতেছি এ সপ্তাহে শুক্রবারে সুমি আর ওসমান্নার কাবিনটা কইরা ফেলবো। দীপার ঝামেলা ভালোই ভালোই শেষ হলে পরে বড় অনুষ্ঠান করা যাইব। আপাতত ঝামেলার কাজটা শেষ করে রাখি। তাই তুমি যদি তোমার আপারে নিতে চাও ওই কাবিনের পরে নিয়ে যাইও। ছোট থাক বড় থাক, অনুষ্ঠান সময় বাড়ির বউ বাড়ি থাকা বালা, দেখতে সুন্দর লাগে। দিলশাদ আর কিছু বলল না।
সে নির্বিকারভাবে খেতে লাগলো। বলল না উমরও, তার ভেতরে ভয় হচ্ছে, দীপাকে হারানোর ভয়। সে টেবিলের সাইড দিয়ে দীপার হাতের ওপর হাত রাখলো। দীপা আস্তে করে হাত সরিয়ে নিল। ইউসুফ উঠে দাঁড়ালো। তার বিরক্ত লাগছে। উসমান ভাই কই? তার এত কিসের কাজ যে সাত সকালে বেরিয়ে যেতে হবে? আর এদিকে একজন তার বিয়ের ঘন্টা বাজাচ্ছে আর একজন চলে যাওয়ার পায়তারা করছে। সে দুটোর একটাও হতে দেবে না। তার ওঠা দেখে হামিদা বানু বললেন, আদা খাওন খাইয়া উতলা পড়লি কে? ইউসুফ সে কথার উত্তর দিল না, হনহনিয়ে বেরিয়ে গেল। উমর ইউসুফের যাওয়ার দিকে তাকালো, তবে কিছু বলল না। সে জানে ইউসুফ কেন এভাবে চলে গেছে। সে দীর্ঘশ্বাস ফেলল। তার নিজেরও গলা দিয়ে খাবার নামছে না। সে দীপার দিকে অসহায়ভাবে তাকালো, মনে মনে বলল, সব ভুলে একটু ভালোবাসলে কি হয় দীপা? তখনই দীপা তাকালো, চোখে চোখ পড়ল। উমরের অসহায় মুখটা পড়বে তখনই দিলশাদ উঠে এলো। উমরের সামনে দাঁড়িয়ে কোমল সুরে বলল, একটু উঠবেন প্লিজ? আপু রসুন মরিচের ভর্তা হাতে মাখতে পারে না, মাখলেই হাত জ্বলে, কিন্তু খিচুড়ির সাথে এটা তার খুবই প্রিয়। দেখি আপুকে আমি আমার এখান থেকেই 2 লোকমা খাইয়ে দিই। উমর চোখ ফিরিয়ে নিল। ইউসুফ উঠে গেছে, তার পাশের চেয়ার খালি। সে নিঃশব্দে সেখানে বসলো। দিলশাদ তাদের মাঝে বসে উমরের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। উমর দীর্ঘশ্বাস ফেলল। আলী হোসেন ঘুমাচ্ছিলেন। এখন তার কাজের তাড়া নেই, তাই সকালে খুব একটা উঠেল না। আর এই বৃষ্টির দিনে তো আরও না। তাকে ডেকে তুলল সাবিহা। সে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? সাবিহা বিস্ময় মাখা কণ্ঠে বললেন, ইউসুফ আসছে। আলী হোসেন হতবাক হয়ে গেলেন। তার 3 ছেলের কোনো ছেলে কখনো এই বাসায় আসে না, এমনই এই বাড়ির সম্পর্কে কোনো কথাও বলে না। আর ইউসুফ, সে তো ওই বাসায় গেলেও তার ধারের কাছে আসে না। আজ কি হলো? সব ঠিক আছে তো? সে হুড়মুড় করে বেরিয়ে গেল। উসমান এসে দাঁড়ালো দিলশাদের ঠিক পেছনে। সে দাঁড়িয়ে আছে ছাদের রেলিং ঘেঁষে। বৃষ্টির কারণে আজ আবহাওয়া শীতল। হালকা হালকা মৃদু বাতাসে দিলশাদের চুল ওড়না এলোমেলো হচ্ছে। উসমান সেই দিকেই তাকিয়ে রইল। সে দাঁড়াতে দিলশাদ মিটিমিটি হাসল। পেছনে ফিরল না অবশ্য। হেসে ঢং করে বলল, কি খবর? বিয়ের বর? বিয়ের খবর শুনে এক্ষুনি ঘুমটুম উধাও হয়ে গেছে নাকি? তা গেছে। এত সাধনার বিয়ে? সাধনা নাকি? হ্যাঁ অবশ্যই। প্রত্যেক মানুষের কাছেই বিয়ে সাধনার, সেটা লাভ হোক আর অ্যারেঞ্জ। দিলশাদ আবারও হাসল, এবার অবশ্য খিলখিলানো হাসি। হেসে এসে ঘুরে দাঁড়ালো। তার আর উসমানের মাঝে দূরত্ব আধা হাতের। উসমান মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। এই মেয়েটা কত রকমের যে হাসি হাসতে জানে কে জানে। অবশ্য সব রকমের হাসিতেই তাকে কেমন মোহনীয় লাগে বলেই কি সে হাসে? হয়তো মন নিয়ে খেলতে এই মেয়েটা খুব জানে। ভালো, কংগ্রাচুলেশন। এত সাধনার বিয়ে হচ্ছে বলে কথা। তবে আপনি যেমন আপনার বিয়ের অপেক্ষায় আছেন, তেমনি আমিও কিন্তু আছি। তাই প্লিজ আরও 2 দিন আগে আনতে পারেন কিনা দেখেন তো। একটু কাছে এসে ঢং করে বলেন, তাহলে হয়তো আনতেও পারি। এত মহামূল্যবান একমাত্র বেআইনের আবদার বলে কথা। দিলশাদের ভ্রু কুঁচকে তাকালো। বুঝতে চেষ্টা করলো এই লোককে আজ অন্যরকম লাগছে কেন। সে সাথে সাথেই হেসে আবার ঢং করে বলল, এত রাতে ছাদে কি করছেন? আপনি তো আবার গুড বয়। কাজ টাজ করে খেয়ে দিয়ে সোজা ঘুম। সত্য বলবো না মিথ্যা? মিথ্যাই শুনি। আমি আপনাকে দেখে ছাদে আসিনি। দিলশাদ একটু এগিয়ে ফিসফিস করে বলল, তাহলে কেন এসেছেন? এক মোহনী নাটক দেখতে। সে খুব ভালো অভিনেত্রী। সে অভিনয় করছে জেনেও আমি তার মোহনে প্রতি মুহূর্তে মোহনীয় হচ্ছি। তাই তো কে এসছে? আমার চোখের দিকে তাকান, তাহলেই দেখতে পাবেন। কি দরকার দেখার? সেটাই কি দরকার মন নিয়ে ছিনিমিনি খেলার? কেন খেলতে শুধু আপনারাই পারেন? এটা আপনার বোঝার ভুল। এত অভিনয় না করে মন থেকে একবার কাছে আসুন, তাহলেই বুঝতে পারবেন। দিলশাদ আর হাসলো না। তার চেহারায় এবার কোনো ঢংও দেখা গেল না। এতদিন সব ফাজলামি করে উত্তর দিলেও আজ যে দিচ্ছে না সে এবার বুঝলো। তাই শান্তভাবে বলল, চলে যান প্লিজ। কেন? কেউ দেখলে অন্য কিছু ভাববে। অন্য কিছু নেই। দিলশাদ কিছু বলল না, কিন্তু আগুন চোখে ঠিকই তাকালো। উসমান হালকা হাসলো। যাক, এতদিন পরে তাহলে আসল দিলশাদের দেখা পাওয়া গেল, যাকে সে দেখেছিল সেই প্রথম দিন। সে হেসেই বলল, গ্রামগঞ্জে একটা সুবিধা আছে। কোনো ছেলে মেয়েকে একসাথে দেখলে, বিশেষ করে এমন রাতের অন্ধকারে, ধরে বিয়ে পড়িয়ে দেয়। মজার না ব্যাপারটা?
দিলশাদ এবারও কিছু বলল না। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সে বোকা না। এই কথা দিয়ে কি বোঝাতে চাইছে সে অনায়াসে বুঝল। বুঝেই চোখে মুখে আগুন নিয়ে চলে যেতে দিল। উসমান ফট করে হাত বাড়িয়ে দিলশাদের পেটের জামা খামচে ধরে এক টান মারল। দিলশাদের ছোটখাটো দেহ তড়িৎ গতিতে উসমানের চওড়া বুকের সাথে মিশে গেল। তবে তার মধ্যে কোনো ছটফটানি লক্ষ্য করা গেল না। সে নির্বিকারভাবে হাত দিয়ে ঠেলে সোজা হয়ে দাঁড়ালো, তবে কাছাকাছি। উসমান এখনও তার জামা ছাড়েনি, বরং আরও মোচড়ে ধরে শান্ত শীতলভাবে বলল, আমাদের দেখতে পারো না জানি, মুখের ঢং চোখের আগুনকে কখনো আড়াল করতে পারে না। তোমারটা তো আরও না, তবুও দেখার অভিনয় করছো কেন? দিলশাদ এবার ডাইরেক্ট উসমানের চোখের দিকে তাকালো। একটা ছেলের এত কাছে তবুও লজ্জা অস্বস্তির ছিটে ফোটাও দেখা গেল না। সে স্বাভাবিকভাবেই বলল, ছাড়ুন। না, এটা অসভ্যতা মিথ্যা। এটা করার সাহস আপনি দিয়েছেন। ছাড়ুন না, আমি আমার প্রশ্নের উত্তর চাই। বলছি, আগে ছাড়ুন। না। দিলশাদ কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর বলল, আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিন। যদি না দিই? দিলশাদ উত্তর নিতে জানে। উসমান হাসলো, হেসে বলল, বলো কি জানতে চাও? আপু আর আপনার ভাই দুজনকে ভালোবাসে? আমার ভাই তোমার কি হয়? কিছু না। স্বীকার না করলে সত্য বদলে যায় না। আমার কাছে সত্য আমার আপু। সে আমাকে বলেনি, এমনকি বোঝায়ওনি আপনার ভাই সম্পর্কে আমার কিছু হয়। তাদেরটা তাদের ভাবতে দাও দিলশাদ। দিলাম, কিন্তু সমস্যা হলো তাদের শব্দটার মধ্যে আমার আপু নেই, শুধু আপনার ভাই। সে যা চেয়েছে তাই হয়েছে, তবে এবার আমার আপু চাইবে। ভাবি এটাই চাইবে। তোমার নামের মধ্যে দিল থাকলেও তোমার ভিতরে নেই, তা না হলে তুমি নিশ্চয়ই দেখতে। দিলশাদ তার ছেলের হাসি হাসলো, হেসে বলল, তাহলে আপনার ভাই ভয় পাচ্ছে কেন? উসমান কিছু বলল না। সে একধানে দিলশাদের দিকে তাকিয়ে রইল। কি শান্ত স্নিগ্ধ মায়াবী একটা মুখ, তবে ভেতরটা কঠিন, খুব কঠিন, এতটাই যে সহজে তা টের পাওয়া যায় না। অবশ্য সে এমন কিছুই মনে করেছিল, তা না হলে আস্তে না আস্তে সবকিছু এত সহজেই সহজ স্বাভাবিক হতো না। এসব কথা থাক, তর্ক করতে ইচ্ছে করছে না। হাত সরান, আমাকে যেতে দিন। উসমান আগের চেয়েও কঠিন করে বলল। না। দিলশাদ এবার রাগে ঠোঁটে ঠোঁট চাপল। উসমান দেখে হাসলো, হেসে বলল, কি যেন বলছিলেন? কথা শেষ করেন, মহামূল্যবান বেআইন। উসমানের ঢং থেকে দিলশাদের শরীর জ্বলে গেল, তবে তা দমিয়ে বলল, আপু আর আপনার ভাই দুজনকে ভালোবাসে? হ্যাঁ। মিথ্যা, বাস্তব। আর আপু কি নিজ ইচ্ছায় বিয়ে করেছে? উসমান উত্তর দিল না, চুপচাপ তাকিয়ে রইল এই তীক্ষ্ণ বুদ্ধির মেয়েটার দিকে। মেয়েটার বুদ্ধি তো আছেই, তবে হৃদয় নেই। দিলশাদ এবার হাসলো, তার সেই মিষ্টি টোল পড়া হাসি, হেসে বলল, আমি আমার বোনকে নিয়ে যাব, যেভাবেই হোক। আমি চাইলে অন্য রাস্তাও নিতে পারি, তবে এতে আমার আপুর সম্মানেও আঙুল উঠবে। তাই এমন এক ব্যবস্থা, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আর এই কাজটা আমি করাবো আপুর হাত দিয়েই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনি সব জানবেন, সব দেখবেন, তবে কিছু করতে পারবেন না। ওই যে দিল, যেটা আমার ভেতর নেই। তবে আপনারটা আমি আটকে দিয়েছি। আপনার ভাইয়ের জন্য আমার বোন, আমার পরিবার 2 বছর কষ্টের মধ্যে দিয়ে গেছে। আপনারা যাবেন না কেন? সন্তান নিখোঁজ হলে কেমন লাগে আপনারা জানেন না। সন্তানের সাথে 2 বছর যোগাযোগ না থাকলে মা বাবার কেমন লাগে আপনারা জানেন না। তবে জানবেন, বউ সন্তান থেকেও যখন থাকবে না, তখন আপনার ভাই জানবেন কষ্ট কি। আরেক ভাই যখন ভালোবেসে দেবদাস হবে, উফ, ভুল হয়েছে, অলরেডি হয়ে গেছে, সেটাই যখন আপনার ভাই জানবে, একমাত্র তার জন্যই তার ভাইয়ের এই অবস্থা, তখন জানবে কষ্ট কি। ইউসুফকে মাফ করলাম, সে আমাকে মা বলে ডেকেছে। মায়ের কাছে সন্তানের সব মাফ। তা না হলে প্রাণ প্রিয় ছোট ভাই বড় 2 ভাইয়ের বিরুদ্ধে। মজার না ব্যাপারটা? দিলশাদ মুচকি এসে ঢং করে বলল, আপনার উত্তর নিশ্চয়ই পেয়েছেন মিস্টার উসমান শেখ, কেন আমি এমন করছি। উসমান নিশ্চুপ তাকিয়ে রইল, কিছু বলল না। দিলশাদও আর তাকালো না। পেট জ্বলছে তার। রাক্ষস বেটা চামড়া তুলে নিয়েছে নাকি? ছাড়ছেও না, ধুর। সে নিজেও ছাড়াতে চাইল, উসমান ছাড়লে তো। সে টেনে আরও কাছে আনলো, তারপর হুট করে দিলশাদের ঠোঁট দখল করে নিল। নির্বিকার দিলশাদ কিছুক্ষণের জন্য থমকে গেল, যখন বুঝলো সে উসমানের হাত পিঠ গলা এফোর ওফর করে ফেলল। উসমান অবশ্য থামল না,
জঙ্গলি বিড়ালকে ভালোবেসেছে, বশ মানাতে বেগ তো পেতেই হবে। সে পেট থেকে হাত সরিয়ে দুহাটে দিলশাদকে জাপটে ধরল, কপালে কপাল রেখে বলল, যদি আমার বিয়ে হয় সেটা তোমার সাথেই হবে। যদি আমি দেবদাস হই তুমিও হবে। আমার দিল আটকে বড় ভুল করে ফেলেছ মেয়ে। আমি তোমাকে ভাবির মতো আটকে রাখবো না, জোরও করব না, তবে ছেড়েও দেব না। তুমি আমার ভালো মানুষই দেখেছ, পাগলামি দেখনি মিস দিলশাদ। দিলশাদ বিরক্ত মুখে টেবিলে এসে বসলো। সারা রাত তার ঘুম হয়নি, হবেই কিভাবে? কাল রাতের কথা মনে হলেই তার খুন টুন করে ফেলতে ইচ্ছে করছে। অবশ্য সে করবে, অতি শীঘ্রই করবে। এই পাহাড় পর্বতকে কেটে কেটে ছোট টিলা না বানিয়েছে তাহলে তার নাম দিলশাদ না। সে বিরক্ত মুখে সামনে তাকালো। রুবিনা ফুপু বসে চা খাচ্ছে। এই মহিলা আবার চাও খায়? তার তো ধারণা ছিল দিন ভোরে এই বাড়ির মানুষদের মাথা কিভাবে হাঁড়িতে ঘুটে ঘুটে মুড়িঘণ্ট বানাবে সেই তালে থাকে। তুমি অত রাতে ছাদে গিয়েছিলে কেন? দিলশাদ প্রথমে চমকালো, সাথে সাথে নিজেকে সামলে নিল। সামলে মনে মনে হাসলো। পাগলামি দেখাবি বেটা? দিলশাদকে চিনিস তুই? সে ভয় পাওয়া ঢং করে আমতা করে বলল, আসলে ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু ছাদে যাই। আমি সত্যিই জানতাম না উসমান ভাইয়াও যাবে। রুবিনা চমকে উঠল। উসমানও ছিল নাকি? সে তো শুধু এই মেয়েকে যেতে দেখেছিল। খুশিতে বাকবাকম হয়ে নিচে নিচে যাচ্ছে। কি এমন খুশিতে মেতে থাকে কে জানে? সে মাথা ঘামায়নি। এই মেয়ে রাতে ছাদে যাক, জাহান্নামে যাক, তার কি? এই সপ্তাহেরই তো কথা, গেলেই বাঁচে। তাছাড়া উসমান বিয়ে নিয়ে ঝামেলাও করেনি, তাই সকালের কথা মাকে এখনো বলেনি। এখন তো মনে হয়েছে ভুল হয়েছে। এত রাতে একটা ছেলে আর মেয়ে একা ছাদে। তার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে তেতে উঠে বলল, লজ্জা শরম নাই? বাবা মা এই শিক্ষা দিয়েছে? ওটা ওসমানের বাড়ি, সে যেখানে খুশি সেখানে যেতে পারে। আর তুমি মেহমান, তার মধ্যে মেয়ে মানুষ, ঘুম না আসলে ছাদে যেতে হবে? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। বড়লোক ছেলে দেখলেই গলায় ঝুলে যেতে ইচ্ছে করে। দিলশাদ ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরে এক দৌড়ে দীপার রুমের দিকে গেল। আজকে নকও করল না, সোজা ঢুকে গেল। উমর চমকে উঠল। তার ঘুম সবসময় পাতলা, তবে অত মাথা ঘামালো না। সে জানে এটা দিলশাদ। এই ঘরে একমাত্র সেই সময় অসময় আসে আর যায়। সে সব সময়ের মতো কম্বলের নিচে মাথা ঢুকিয়ে ফেলল, তবে স্থায়ী হলো না। ফুপারির শব্দ কানে যেতেই সে ফট করে মাথা বের করলো। দিলশাদ আজকে পর্দা টেনে খোলেনি, দীপাকেও টেনে তোলেনি। সোফায় বসে কাঁদছে। সে অবাক হলো, আস্তে করে উঠল। দীপার আজকাল সকালে ঘুম ভাঙে। সে উঠে গায়ে টি শার্ট জড়িয়ে এগিয়ে গেল। শান্তভাবে বলল, কি হয়েছে দিলশাদ? দিলশাদ ফুপাতে ফুপাতে মাথা ঝাঁকিয়ে বলল, কিছু না, আমি আজকে চলে যাব। ওমর পাশে বসলো, কোমল সুরে বলল, যেতে চাইলে যাবে, আমি নিজেই দিয়ে আসবো, তবে কাঁদছো কেন? দিলশাদ কিছু বলল না, চুপচাপ বসে রইল। তার চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে, চোখ মুখ লাল। উমর কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। তারপর দিলশাদের হাত ধরে উঠে দাঁড়ালো, তাকে নিয়ে বাইরে আসলো। রুবিনা টেবিলেই বসেছিল। তাদের দেখে মুখ বাঁকিয়ে বলল, নালিশ করা হয়ে গেছে, এখন কি করবে? ফুপুকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবি? দে, এই দিন দেখার জন্য তো তোকে কোলে পিঠে আগলায় রাখছি। এখন ফুপুরা তো পর, আপন তো শ্বশুর বাড়ির লোক। ওমর দীর্ঘশ্বাস ফেলল। এই মানুষগুলো যে রকমই হোক, সত্যিই তাদের পাশে ছিল। ওই সময় তাদের পাশে না থাকলে তারা ভেসে যেত। তাই তাদের হাজার দোষ থাকলেও উমর কখনো কিছু বলে না, আজও বলল না। তবে শান্তভাবে জিজ্ঞেস করলো, ওকে, কি বলছো? কেন, সেটা তোমার আদরের দুলালি বলেনি? ও যা বলার বলছে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এই মেয়ে একটা অসভ্য বেয়াদব লাশ লজ্জাহীন মেয়ে। ফুপু। উমর না চাইতেও চেঁচিয়ে উঠল। রুবেন অবশ্য দমল না, সে উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, আমার কথা বিশ্বাস না হলে জিজ্ঞেস করো তোর আদরের শালিরে। সকালে গোসল টোসল করে ওসমানের রুমের সামনে কি, রাত বিরাতে ওসমানের সাথে ছাদে কি? ফুপু। উমর দিলশাদ দুজনে চমকে উঠল। দীপা দরজা ধরে দাঁড়িয়ে আছে, তার শরীর কাঁপছে। দিলশাদ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দীপাকে জাপটে ধরল, ধরে বলল, রুমে চলো আপু, এসব কিছু না, এসব তো এই বাসায় চলতেই থাকে। নতুন কি? তুমি অসুস্থ হয়ে যাবে, আসো তো। দীপা নড়ল না, সে উমরের দিকে তাকালো। উমরের ভেতর কেঁপে উঠল। সে কাতর চোখে দীপার দিকে তাকালো। দীপাও তাকিয়ে রইল। উমরের কাতরতা তাকে ছুলো বলেও মনে হলো না। তার চোখ শান্ত। আজকে না আছে আগুন, না আছে পানি। এই শান্ত দীপাকে সে ভয় পায়, ভীষণ ভীষণ ভয়।
দীপা ওমরের দিকে তাকিয়ে দিলশাদের হাত আর ঘাট শরীর থেকে ছাড়লো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসলো। এতক্ষণে হামিদা বানুও বেরিয়ে এসেছে। সে এখনো বুঝতেই পারছে না কি হয়েছে। সকাল সকাল তো তিনি নিজেই চেঁচান, আজকে বাকি সবাই চেঁচাচ্ছে কেন? দীপা রুবিনার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে শান্তভাবে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।